সিপিআইএম নামে হোক, বিজেপির নামে হোক, মানে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন। আমি মনে করি ওদের এই চ্যালেঞ্জ নেওয়া উচিত। মানুষের কাছে তো জবাব দিতে হবে। এবং সংবিধানে বর্ণিত আমাদের কনস্টিটিউশনের লেখা অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপলের প্রকৃষ্ট উদাহরণ তিনি। প্রশাসন আরও নতুন করে ভয় দেখাচ্ছে, ফলস কেসের ভয়, ডিম খাওয়ার ভয়, তাতে কেউ কেউ ভয় পাচ্ছেন। মানে এটা পুরোপুরি বলছেন না, একটা ইশারা দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন? যারা তার নাম করে কালো ভোটে জিতে আজ তাকে অস্বীকার করছে, তাদের বেঈমান বললেও কম বলা হয়। এসআইআর হওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের শোচনীয়ভাবে পরাজয় ঘটেছে এবং অনেকে বলতে শুরু করেছেন 2021-এও আসলে তৃণমূল হেরেছিল, বিজেপি জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আছেন কেমন? মানসিকভাবে কি খুব ভেঙে পড়েছেন ক্ষমতা হারিয়ে? আমার কাছে স্পষ্ট অফার ছিল, না বিজেপি তাদের টিকিট দেবে, না আমরা তাদের টিকিট দেব। দোলাজি, এই যে ধরুন রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, খবরের কাগজ দেখছেন, টেলিভিশন দেখছেন, একটা সময় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর চারিদিকে ভরে থাকতো, আজকে সেখানে নেই। এই পরিবর্তনটা আপনাদের কাছে কি একটা বিরাট ধাক্কা হচ্ছে মানসিকভাবে? যে এই পার্টিটা যদি চালাতে হয়, সেই জন্যে খুব সহজ সরল ভাষায় তিনি বলেছিলেন 25% তুমি রাখো, 75 সবাই মিলে তোমরা ঠিক করো। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, নতুন করে তার গৌরচন্দ্রিকা দেওয়া উচিত না, তার কারণ আমরা সবাই তাকে চিনি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মী এবং চচকল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত খামারে রাজনীতি করে তিনি একটা সময় নন্দীগ্রাম, সিঙ্গুর, লালগড় যখন উত্তাল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন পূর্ণেন্দু বাবু, এবং তাকে আমরা সবাই চিনি, তার সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এবং এই মুহূর্তে আমরা সবাই জানি তিনি রাজ্যসভার সাংসদ। দোলাদি, আমি আর গৌরচন্দ্রিকা দেব না, গোটা বাংলার মানুষ চেনে, খুব পরিচিত মুখ। আমি প্রথমেই বলবো, কেমন আছেন? ভালো। রাজ্যে যারা আপনাকে দেখছেন তারা জানেন গত কয়েকদিন ধরে, বিশেষ করে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা প্রতিনিয়ত আছেন, আপনি তাদের মধ্যে অন্যতমা। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আছেন কেমন? মানসিকভাবে কি খুব ভেঙে পড়েছেন ক্ষমতা হারিয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানত ক্ষমতার লোক নন, তিনি মানুষের লোক। ফলে তিনি মানুষের ছিলেন, মানুষের আছেন, মানুষের থাকবেন। ফলে ক্ষমতা চলে গেছে বলে তিনি ভেঙে পড়েননি। দৌলতি, আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছি তারা আমরা জানি পূর্ণেন্দু বাবু এবং আপনি তৃণমূলের আর যারা পরবর্তীকালে, মানে শাসন ক্ষমতায় আসার আগে এবং পরে যারা যারা এসেছেন, তৃণমূলের সঙ্গে যারা একেবারে একাত্ম হয়ে গেছেন, আপনাদের উৎসটাই পুরোপুরি আলাদা। আপনারা একটা আদর্শে বিশ্বাস করতেন এবং আপনারা বাম বিরোধী ছিলেন, কিন্তু নিজেরা আবার বামপন্থী ছিলেন। অর্থাৎ সোজা কথা বলতে গেলে সিপিআইএম এবং তার সঙ্গে যারা ছিল তাদের বিরোধিতা করেছেন। পরবর্তীকালে আপনি আমারই টাফ টকে একবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সেই সময় দাঁড়িয়ে আপনারা এমন কতগুলো দিক দেখতে পেয়েছিলেন, আপনাদের মনে হয়েছিল যে আন্দোলনটা আপনারা করতে চান সেটা তৃণমূলের মধ্য থেকেই আপনারা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এনসিপিআই যার নাম কেউ আমরা শুনিনি, সাংসদরা চলে গেলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা, তিনি বিধায়কদের জুটিয়ে নিয়ে, এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি তাদেরও নিয়ে নিলেন, আপনারা গুটি কয়েক মানুষ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কেন? প্রথম কথা, আপনি যেখান থেকে শুরু করলেন, আমরা লেফট টু লেফট ছিলাম ইত্যাদি, এই পরিপ্রেক্ষিতে বলবো, সম্ভবত আপনার টাফটকে আমি তখনও বলেছিলাম, এখনও আমি বলতে চাই, আমরা ছোটবেলা থেকে জানতাম লেফট উইং পলিটিক্স, রাইট উইং পলিটিক্স এটসেট্রা। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই সংজ্ঞাকে গুলিয়ে দেন। তিনি এই নতুন সংজ্ঞা হাজির করেন বাংলায়, সেটা হচ্ছে তুমি কি প্রো পিপল না তুমি অ্যান্টি পিপল, তুমি মানুষের পক্ষে না তুমি বিপক্ষে। ফলে লেফট না রাইট এই সংজ্ঞার বদলে তুমি মানুষের পক্ষে না বিপক্ষে, এই পোলারাইজেশনে পশ্চিমবঙ্গ ভাগ হয়। স্বভাবতই মানুষের পক্ষে যারা, তারা
মমতার সঙ্গে থাকেন, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা অতীতে লেফট টু লেফট পলিটিক্সে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গত কারণেই ছিলাম, কারণ তিনি মানুষের পক্ষে ছিলেন। এক। দুই, পরবর্তী আপনার প্রশ্নের পরবর্তী প্রশ্ন যেটা, পরবর্তী ভাগ যেটা, পার্ট যেটা, সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি খুব সংক্ষেপে। তৃণমূল কংগ্রেসের ইউএসপি হচ্ছে মানুষ আর মমতা। আমার এটা বিশ্বাস, মানুষ এবং মমতা নিয়েই তৃণমূল কংগ্রেস, এটাই এর ভিত্তি। এবং আমাদের মতন যারা ইন বিটুইন, কেউ এমপি হয়েছি, কেউ এমএলএ হয়েছি, কেউ কাউন্সিলর হয়েছি, কেউ মেয়র হয়েছি, কেউ পঞ্চায়েতে জেলা পরিষদ পেয়েছি, কেউ প্রধান হয়েছি, পঞ্চায়েত সমিতি হয়েছি, ইত্যাদি প্রভৃতি, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেট করেন। নমিনেট করে মানুষকে বলেন যে একে ভোট দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে মানুষ আমাদের মতন লোকেদেরকে ভোট দেন, দিয়ে জেতান। তাই আমরা এমপি এমএলএ ইত্যাদি প্রভৃতি হই। ফলে আমরা এখানে গৌণ ফ্যাক্টর। আবারও বলছি, মানুষ এবং মমতা হচ্ছেন এখানে প্রধান ফ্যাক্টর। তাই তৃণমূল কংগ্রেস সেই বেসিক যে এর অরিজিনালিটি, এর যা ইউএসপি, সেই বা এর যা নীতি আদর্শ, সেইখান থেকে এটা অক্ষুণ্ণই আছে। আমরা থাকি বা না থাকি, মানুষ এবং মমতা এখনও ঐক্যবদ্ধ আছেন। 4th মেতে রেজাল্টে 41% ভোট শুধু এসছে তাই না, আমি জোর করে ক্ষমতা দখলের প্রসঙ্গ যদি 1 সেকেন্ডের জন্যও বাদ দিই, তাহলেও 41% ভোট শুধু নয়, 4th মের পর 28 দিনের মাথায় এবং তার 15 দিনের মাথায় দুটো গ্যাদারিং যদি আপনি দেখেন, একটি ধর্ণা অবস্থান, একটি মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা জনপ্রিয়, কতটা মানুষ তাকে ভরসা করেন এবং তিনিও কতটা মানুষের পক্ষের লোক, দুদিনই প্রমাণ হয়েছে, 2 তারিখ এবং 17 তারিখ। আমি এই দুদিনের কথা বলবো, কিন্তু তার আগে আমি বলি, আপনি যে রাজনীতির কথাটা বললেন, এই যে প্রো পিপল অর্থাৎ মানুষের সঙ্গে থাকার রাজনীতির কথা বললেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেন সেটা মানুষের জন্য করেন, এবং যে কারণে আপনাদের তৃণমূল কংগ্রেসে আসা। কিন্তু এটাও তো আবার ঠিক কথা, যারা দল ছাড়ছেন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যা বয়স, তৃণমূলের ঘুরে দাঁড়ানো অসম্ভব। এই মুহূর্তে বিপুল জনাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এসছেন, এবং তারা তাদের এলাকায় মানুষের কাজ করার জন্যই তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করছেন। যদি এই যুক্তি মেনে নিতে হয়, তাহলে তো দোলাদি এই যুক্তি তো খণ্ডন করার জায়গায় কি অন্যরা আছে? আমি তো সত্যি আছি। কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়াবে? আমি তো আছি। প্রথম, এটা কি রাজনৈতিক আত্মহত্যা? না, আমি বলছি, আমি 1-2 করে খুব সংক্ষেপে আপনার প্রশ্নের টু দা পয়েন্ট উত্তর দিচ্ছি। 1, মমতা বন্দ্যোপাধ্যায় 4th মে অনওয়ার্ডস আজ পর্যন্ত সমান স্পিরিটেড আছেন এবং শরীরে মনে তিনি ফিট। 2টি অবস্থান এবং মিছিলে তিনি তা প্রমাণ দিয়েছেন। আর তার জনপ্রিয়তাও যে অটুট আছে, এটাও দুদিনই প্রমাণ হয়েছে। কোনো কাউন্সিলর ওখানে লোক জড়ো করেননি, কিন্তু রাস্তার দুধারে দিদি দিদি জয় বাংলা স্লোগান, যারা মিছিলে ছিলেন না তার থেকে বেশি লোক রাস্তার দুধারে ছিল, এবং মিছিলেও অগুন্তি লোক। কোথা থেকে তারা এলেন তা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই তারা এসেছেন। দ্বিতীয় কথা বলবো, যারা চলে গেছেন, আমি আসছি ওটা, যারা চলে গেছেন এমপি এমএলএ কাউন্সিলর বা যে হন, দলের কোনো পদাধিকারী বা পঞ্চায়েত, মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পরপরই বলে দিয়েছিলেন, 5, 6, 7, 8, 9 বেশ কয়েকবার, যাঁরা ভয় পাবেন, যাদের হাঁটু কাঁপবে তারা চলে যেতে পারেন, আমি তাদের ফ্রি করে দিচ্ছি, আমি কাউকে ধরে রাখবো না। তিনি বিচক্ষণ নেত্রী, তিনি জানেন আমাদের এখনকার সিস্টেম, এখনকার সমাজ ব্যবস্থা হচ্ছে পাওয়ার পলিটিক্স কেন্দ্রিক। মেইনস্ট্রিম পলিটিক্সে পাওয়ারের সঙ্গে বেশিরভাগ মানুষ থাকতে চান। এখানেও আমাদের লোকজনরা উইথ ডিউ রেসপেক্ট 15 বছর পাওয়ারের সঙ্গে ছিলেন। হঠাৎ পাওয়ারহীনতা তাদের খুব অসুবিধা করে দিচ্ছে। ফলে পাওয়ারের সঙ্গে থাকার, ক্ষমতার সঙ্গে থাকার কম্পালশন বা আই ডোন্ট নো হোয়াট অব্লিগেশন, বা আমি ঠিক ব্যাখ্যা দিতে পারবো না কি, কিন্তু কিছু তো একটা অবসেশন বা যাই বলুন, পাওয়ারের সঙ্গে থাকতেই হবে, এই কম্পালশনে তারা যাচ্ছেন। তার সঙ্গে কিছু কিছু লোকের ভয় আছে,
ইডি সিবিআই এর ভয়, কেউ কেউ প্রমাণিত টিভির পর্দায় দেখা গেছে যে কারা কারা কি করেছে, তাদের ভয় আছে। যে ওয়াশিং মেশিনে না ঢুকলে কি হতে পারে সেই ভয়ে তারা গেছেন। কিছু লোকের হয়তো কোনো কেস নেই, কিন্তু এখন তাদের ভয় দেখানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আর ক্ষমতার সঙ্গে সঙ্গে আরো কিছু পাওয়ার লোভও থাকতে পারে, সেটা গ্যারান্টি না পেয়ে বলতে পারি না, তবে সম্ভাবনা আছে, প্রবাবিলিটি। আমি অঙ্কের স্টুডেন্ট, প্রবাবিলিটিস আমি বিশ্বাস করি। তো সবাইকে টোপ দেওয়া হয়েছে, এটা তো মানে ভাবতেই পারি না যে দোলা সেন রাজ্যসভার এমপি হিসেবে তাকে টোপ দেওয়া হয়নি। প্রথমত মানুষ এবং মমতায় ভরসা রেখে আমি এখানে থাকছি। দ্বিতীয়ত আমার মরাল বা এথিক্স হচ্ছে সুসময়ে আমি সব নেব আর অসময়ে আমি পালিয়ে যাব, এটা আমার নীতি শিক্ষা নয়, রাজনৈতিক এথিক্সও নয়। তৃতীয়ত আমি আবারও বলছি, উইথ ডিউ রেসপেক্ট, ভয়, পুরনো কোনো কেসের ভয়, নতুন করে চাপের ভয়, ক্ষমতার লোভ, ক্ষমতার সঙ্গে থাকার অভ্যাসের বিড়ম্বনা এবং হয়তো আরও কিছু পাওয়ার লোভ, এই সব ফ্যাক্টর হতে পারে। টোপ একান্ত কিনা আমি এই ভাষা ব্যবহার করিনি, তবে আমার ক্ষেত্রে যে কোনো অফার ছিল না এমন দাবি আমি করব না। সবাই সেটা অতিক্রম করতে পারেন না, আমি হয়তো অতিক্রম করতে পেরেছি। আমি একেবারে সরাসরি একটু অন্য প্রশ্নে চলে যাচ্ছি, যে একটা সময় এ রাজ্যে শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনে আপনাকে আমরা দেখতাম, শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখতাম, পরবর্তীকালে আপনাদের অত্যন্ত স্নেহধন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নস্যাৎ করে দিলেন। কোথাও কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশকারাতে যারা আপনাকে এই শ্রমিক আন্দোলন থেকে সরানোর একটা অন্যতম কারিগর, আজকে তারাই বুঝতে পারছে যে তারা কাকে দায়িত্ব দিয়েছিল আর দোলা সেনকে দমিয়ে রেখেছিল? প্রথমত আপনি হয়তো জানেন কিনা জানি না, আমার রাজনীতির এথিক্স হচ্ছে সাংগঠনিক বিষয়ে আমি প্রেসের সামনে আলোচনা করি না। সেটা আমি জানি। কোনো সাংগঠনিক বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। দ্বিতীয়ত বলবো যে এটা সংগঠন একটা নিরন্তর চলমান প্রক্রিয়া। ট্রেড ইউনিয়নে আগে শোভনদেব চট্টোপাধ্যায়, পরবর্তীতে পূর্ণেন্দু বসু, তারপরে দোলা সেন, তারপরে সুব্রত মুখোপাধ্যায়, তারপরে আবার দোলা সেন, তারপরে হয়তো আর কেউ কেউ। তো এটা একটা এখনো আবার 4 তারিখের পরেও আরও কেউ দায়িত্ব পেয়েছেন 5ই জুন থেকে। তো এটা একটা চলমান প্রক্রিয়া, একটা সংগঠনের নিজস্ব ব্যাপার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করেন। আমি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ডিসিপ্লিনের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দেন একজন কর্মী হিসেবে সেই দায়িত্বই পালন করতে চাই, এবং যারা যে দায়িত্ব পান তাকে সম্মান প্রদর্শন করি। ফলে 21 সালের পর থেকে কোনো দিন ট্রেড ইউনিয়নের প্রশ্নে কোনো খবরও আপনারা করতে পারেননি, কারণ আমি তাতে নাক গলাইনি। এটা আমার ডিসিপ্লিনারি অবস্থান। আর যিনি এখন অধুনা একটু বড় নেতা হওয়ার চেষ্টা করছেন বা গুরুত্ব পাচ্ছেন, বা এই যে কী সব বললেন মমতা বন্দ্যোপাধ্যায়দেরকেও তিনি নাকি বার করে দিচ্ছেন, আমি বলবো নস্যাৎ করে দিচ্ছেন, নেগেট করে দিচ্ছেন, আমি বলবো যে কিছু মনে করবেন না, এটাতে মিডিয়ার ন্যারেটিভ অনেক বেশি। এই ন্যারেটিভ নিয়ে আমি মাথা ঘামাই না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, একটা দীর্ঘ লড়াই আছে তার পিছনে। উনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। যুব কংগ্রেসের মধ্যখান থেকে বাংলায় যারা তৎকালীন কংগ্রেস নেতৃত্ব, তাঁরা সিপিএমের সঙ্গে আপোষ করতেন, এবং সিপিএম বিরোধিতা ছিল তখনকার সাধারণ মানুষের একটা সাধারণ বোধ, সাধারণ আর্তি, সাধারণ আকাঙ্ক্ষা। সেইখান থেকে সেই একইভাবে সেই মানুষকে রিপ্রেজেন্ট করতে গিয়ে, সেই মানুষের নেত্রী হিসেবে, জননেত্রী হিসেবে তিনি তৎকালীন বাংলার কংগ্রেস নেতৃত্বকে অস্বীকার করতে অনেক লড়াই ভিতরে লড়েছিলেন। ফাইনালি উনি তার থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। আপনাদের সকলের মনে থাকবে ইনডোরে কারা মিটিং করছিলেন আর আউটডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কত লোক ছিলেন। তো সেই কম্পালশনে শেষ পর্যন্ত 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায়, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের প্রয়োজনে। ফলে এখানে আমাদের মতন চুনোপুটিরা যে যাই বলি,
হঠাৎ কারুর পিঠ চাপড়ানিতে বা আরও কিছুর জোরে আমরা যে যাই বলি না কেন, সেগুলোর শেষ বিচারে কোনো মূল্য নেই। সময় এবং ইতিহাস, এবং এক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আপনারা বুঝতে পারবেন। দৌলতী, আমরা যদি এইভাবে ভাবি যে একটা সময় কংগ্রেস যখন স্থবির হয়ে গিয়েছিল এর রাজ্যে বামেদের সঙ্গে লড়াইতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অর্থাৎ বিরোধী অগ্নিকন্যার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করলো এবং তারা বামেদের সঙ্গে লড়লো। আমরা যদি এইভাবে ভাবি যে তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়েরই অনুপ্রেরণায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থবির হয়ে যাওয়াতে নতুনভাবে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এগিয়ে যাচ্ছে, হয়তো নেতৃত্বের নাম বদলে যাচ্ছে, কিন্তু পতাকাটা রয়েছে সেই বিদ্রোহী চরিত্রের দিকে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থবিরত্বের একটা প্রমাণ দিতে হবে তো। কংগ্রেসের স্থবিরত্বের তৎকালীন থেকে আজ পর্যন্ত প্রমাণ আছে, বাজারে প্রমাণ আছে, সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থবিরত্বের প্রমাণ কোথায়? এই তো 2 দিন আগে ইলেকশনে যেভাবে বিজেপি বিরোধিতা উনি করেছেন, 21 সালে আব কি বার 200 পারকে যেভাবে উনি হারিয়েছেন, যেভাবে ওনার কাছে এসে এই বিশ্বজয়ের অশ্বমেধের ঘোড়া মুখ থুবড়ে পড়েছে। 24 সালের ভোট, যেটা মমতার ভোট না, প্রধানত মোদির ভোট, সেইখানেও যেভাবে 21-এর থেকেও রেজাল্ট খারাপ হয়েছে, তারপরেও 26-এর ভোটেও যেভাবে উনি টানা প্রচার করেছেন, বিজেপি বিরোধিতা করেছেন। এবং এখনও ইন্ডিয়া জোটের মিটিং হলো, আমি ছিলাম ওই প্রেস কনফারেন্সটায়, দেখছিলাম কনস্টিটিউশন ক্লাব, কে না, ওমর আবদুল্লাহ থেকে মেহবুবা মুফতি, উদ্ধব ঠাকরে থেকে শরদ পাওয়ারজি বা সুপ্রিয়া সুলে, তেজস্বী যাদব থেকে অখিলেশ যাদব, হেমন্ত সোরেনজি থেকে, মানে কে না, সবাই একজোট হয়ে। এবং সেখানে কংগ্রেসের যারা ছিলেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তিনি বহুদিনের বিচক্ষণ রাজনীতিবিদ, তার ট্র্যাক রেকর্ড অনেক দিনের, ফলে তার একটা রেসপেক্ট, তার একটা গুরুত্ব ওই অপোজিশন জোটেও সাংঘাতিক। সেটা এই 2 দিন আগেও আমরা প্রত্যক্ষ করেছি। তো ওনার স্থবিরত্বের একটা প্রমাণ দিতে হবে তো। আপনি একটা অবজেক্টিভ রিয়ালিটির ওপর দাঁড়িয়ে ন্যারেটিভ তৈরি করুন। আপনারা পুরো ন্যারেটিভটা এখন তৈরি করছেন, তৃণমূল উঠে গেছে, মমতার বয়স হয়ে গেছে, অভিষেক শেষ, তৃণমূলও শেষ, অতএব নতুন ন্যারেটিভ, এই তো নতুন তৃণমূল, এটাই আসল। এটা তো তৈরি করা ন্যারেটিভ, এটা আপনাদের সাবজেক্টিভলি তৈরি করা, আপনাদের মস্তিষ্ক প্রসূত। এটার অবজেক্টিভ রিয়ালিটিতে সঙ্গে এর কোনো যোগ নেই। আপনি বলছেন মাঠে ময়দানে যে পলিটিক্সটা বা রাজনীতি রয়েছে, আর এই যে আমরা যে বিরোধী দলনেতা নতুন তৃণমূল কংগ্রেসকে দেখছি, এনসিপিআইকে দেখছি, আপনি কি তাহলে বলতে চাইছেন এরা অরবিটলেস গ্রহের মতো সংসদে আর বিধানসভায় ঘুরে বেড়াচ্ছে, দেখুন আসলে মাটির সঙ্গে সম্পর্ক নেই? দেখুন, প্রথম কথা, একটা উদাহরণ দেখান, এই এমপি এমএলএ কাউন্সিলররা নিজেদের কনস্টিটিউয়েন্সিতে গেছেন। না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ফুটবল খেলতে যাচ্ছেন, আমি আবার বলছি, উলুবেড়িয়াতে। ছবি দেখাবেন, যাচ্ছেন দিয়ে তো হবে না। না, উনি বলছেন অবশ্য, আহা, যাবেন যাচ্ছেন এর কথা হবে না, গেছেন। না, উনি বলছেন আমি গিয়ে ফুটবল খেলে এসেছি, আমাকে কেউ চোরও বলে। ছবি তো দেখাতে হবে। আপনারা এখন এত মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো ছবি পেলাম না, মুখের কথায় বিশ্বাস করি কি করে? ভরসা করারও তো একটা ডকুমেন্ট চাই না। তো আমি শুধু অবজেক্টিভ রিয়ালিটির পক্ষে। আমার বক্তব্য, আমার খবর অনুযায়ী এমপি এমএলএ কাউন্সিলররা কেউ নিজেদের এলাকায় যাননি। প্রধানত কেউ দিল্লিতে, কেউ কলকাতায়, কেউ হেমেলে হোস্টেলে, কেউ হোটেলে, এসবভাবে থাকছেন। আরও একটা পয়েন্ট আছে, মানুষ ডিম ছুঁড়ছেন না, মানুষ হেনস্থাও করছেন না। যারা ধরা পড়ছেন তাদের অধিকাংশ ফলস কেস। এটা এখনকার শাসক দল করছে, আমার তাই নিয়ে কোনো কমপ্লেন নেই। এটা হয়তো পাওয়ার পলিটিক্সের নিয়ম, কিন্তু এরা যে গেছেন এই নিশ্চিত হতে যে আমাদের নামে কোনো কেস হবে না, আমাদেরকে পুলিশ ধরবে না, আমাদের গায়ে ডিম কেউ ছুঁড়বে না। মানুষ তো এমনিই ছুটছে না, মানুষেরও তো সময় কোথায়? সাধারণ মানুষ দিন আনে দিন খায়, তার গিয়ে ডিম ছোড়ার সময় আছে নাকি? এটা তো ক্রিয়েটেড, এটা তো শাসক দল তৈরি করে পাঠাচ্ছে, নইলে বলুন না। একই অভিযোগ যদি একজন যিনি ডিম খেলেন তার মতো যারা চলে গেছেন তাদের বিরুদ্ধেও থাকে, তাকে দেওয়া হচ্ছে না।
তার মানে এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ দিচ্ছে না কোথাও, এটা তৈরি করে দেওয়া হচ্ছে। তুমি আমার দিকে চলে এসো, তাহলে তুমি ডিম খাবে না, তুমি আমার দিকে চলে এসো তাহলে তুমি কেসও খাবে না, তুমি আমার দিকে চলে এসো তোমায় পুলিশও তারা করবে না। তো কি করব বলুন? তাদের হয়তো কম্পালশন, তাদের ভয়, আমারও তো ভয় নেই, কি করতে পারি? দোলাদি, এবার 2-3টে প্রশ্ন, এটা মানুষের প্রশ্ন, যে এসআইআর হওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের শোচনীয়ভাবে পরাজয় ঘটেছে এবং অনেকে বলতে শুরু করেছেন 2021-এও আসলে তৃণমূল হেরেছিল, বিজেপি জিতেছিল। আমি এর পূর্ণাঙ্গ আলোচনার মধ্যে যাচ্ছি না। অনেকে বলছেন এই মুহূর্তে জনাদেশ এবং বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় তার অতিরিক্ত সংখ্যা লঘুদের প্রতি তোষণ নীতির জন্যেই গোটা বাংলায় সংখ্যাগরিষ্ঠ হিন্দু খেপে গেছে। তৃতীয়ত, কোথাও যে এই যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, তার জন্যে মানুষ আসলে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এই জায়গায় দাঁড়িয়ে নতুনভাবে তৃণমূল কংগ্রেস, যেখানে মানে তৃণমূল কংগ্রেস কেউ করে, অনেকে বলছেন মানে সেটা যেন মনে হচ্ছে পাপ করেছেন, এই রকমভাবে লুকিয়ে লুকিয়ে তৃণমূল কর্মীরা, আমি নেতাদের কথা বলছি না, কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মনে করেন আর ঘোরার কোনো সম্ভাবনা আছে? আমি 1-2 করে উত্তর দিই, আবার টু দ্য পয়েন্ট। প্রথম আগের প্রশ্নের একটা পার্ট ছেড়ে গেছি, এটা ছাড়লে হবে না, আমাকে ওটা বলতে দিতে হবে 1 লাইন। এই এমপি এমএলএরা যারা এখন নীতির দাবি করছেন, অন্তরাত্মা বা বিবেকের দাবি করছেন বা ইত্যাদি প্রভৃতি, আমি শুধু বলবো মিনিমাম এথিক্স, বেসিক ন্যায়বোধ হচ্ছে এটা। আমি 2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 10 বার স্লোগান দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়েছি। 24-এ এমপিরা, 26-এ এমএলএরা। আমি ঋতব্রত ব্যানার্জি, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমাদের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। প্রথম ন্যায়বোধ সেই এমএলএ বা এমপিশিপ থেকে পদত্যাগ করা। আমি হিসেবে জিতি কিনা, ইরেসপেক্টিভ অফ মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা প্রমাণ হোক। এরা পদত্যাগ করলে তো বাই ইলেকশন হবে, 6 মাসের মধ্যে তো হতেই হবে আইন অনুযায়ী, প্রমাণ হোক। আমার সব বড় কথা মেনে নিতে আমি রাজি, যদি ওরা, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলা যাচ্ছে না, অনেকে অনেক জ্ঞান দিচ্ছেন না, সব জ্ঞান আমি মানবো, শুনবো। প্রথম কাজ, বেসিক ন্যায়বোধ থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে যে নমিনেশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে যে জয়, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে প্রচার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অ্যাকাউন্টের ইলেকটোরাল বন্ড থেকে টাকা পেয়েছেন তারা, এমপিরাও এমএলএরাও, এবং এটা অডিটেড লিগাল অফিসিয়াল ব্যাংক ট্রানজাকশন আইএফএসসি কোডে পেয়েছেন ডাইরেক্ট, তার ওয়েবসাইটের সব আছে সেইগুলো। না, আমরা কপি দেখেছি। তো 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 এই দৌলতে যারা জিতেছেন তারা আগে ওটা ছাড়ুন, ছেড়ে মানুষকে ফেস করুন, মানুষের ভোট মানুষই না শেষ কথা। তো 6 মাসের মধ্যে বাই ইলেকশনে এমপি এমএলএরা ভোটে দাঁড়ান, জিতুন, তারপর যত কথা বলবেন মাথা পেতে মেনে নেব। আমি অবাক হয়ে গেছি, এত লোক দেখের থেকেও বেশি অবাক হয়েছি তারা এত জুভিলেন্ট ছিলেন। তাদের দিদি আর জয় বাংলায় মানে আমরা অন্য স্লোগান দিতে পারছিলাম না, নিজেদের ভাষণ শেষ করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, এত তারা জুভিলেন্ট ছিলেন। এবং যতক্ষণ দিদি আসেননি বা দিদি চলে যাওয়ার পরে বা চলাকালীনও প্রেসকে সরাসরি মিডিয়ার বিরুদ্ধে, আমাদের এইসব লোকেদের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে মানুষ যেভাবে মুখ খুলেছেন, আপনি সাহসের অভাব দেখেছেন? আমি তো দেখিনি। কিন্তু একটা জিনিস তো দোলাদি, আপনারা কয়েকজন ছাড়া এই যে টলিউডের এত পরিচিত মুখ, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করলেন, যাদের এমএলএ করলেন, যারা নাকি 21শে জুলাইতে, যারা ছাড়া, যাদের সুন্দর পরিচিত মুখগুলো ছাড়া 21শে জুলাই সফল হতো না, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে স্থান দিয়েছিলেন, কেউ তো আসেনি। আপনারা তো গুটি কয়েকজন।
আমি আবার বলছি, আমি গোড়াতেই এই প্রশ্নের উত্তর দিয়েছি ভাই, আমরা গৌণ ফ্যাক্টর। মানুষ আর মমতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ইউএসপি। মানুষ মমতাকে বিশ্বাস করেন, ভরসা করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। মানুষ মমতার লড়াই দেখে 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 তবে এই জায়গায় পৌঁছেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও মানুষের প্রতি কমিটেড। তিনি মানুষকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভরসা করেন, মানুষের জন্যে তিনি জীবন দিতে পারেন। অনেকবার প্রমাণ দিয়েছেন মানুষের জন্য তিনি কী করতে পারেন। লড়াইয়ের সময়, প্রশাসন চালাবার সময়, সমাজ সংস্কারক হিসেবে বারবার তিনি প্রমাণ দিয়েছেন তিনি মানুষকে কিছুকে দেখেন এবং তিনি মানুষের জন্য কী করতে পারেন। এবং সংবিধানে বর্ণিত আমাদের কনস্টিটিউশনের লেখা অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপলের প্রকৃষ্ট উদাহরণ তিনি তার গোটা, আপনি যদি 84 বা তারও আগে ছাত্র জীবন থেকে ধরেন, ইভেন 84 থেকেও সংসদীয় জীবন থেকে ধরেন, 2026 অনেক দিনের পথ চলা, 27 বছরে 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা দেখতে থাকুন, থ্রু আউট ভালো করে ন্যারেট করুন, প্রচার করতে হবে না, নিজে বিশ্বাস করবেন কেন তিনি জননেত্রী, কেন তিনি মানুষের নেত্রী। আমরা এখানে গৌণ ফ্যাক্টর। তিনি ফিল্মের লোক হন, তিনি দোলা সেন হোক, তিনি যারা চলে গেছেন তাদের মধ্যে কেউ হোক, আমরা ফ্যাক্টর নই। আই চ্যালেঞ্জ, আমি আবার বলছি, তাদের ক্ষমতা থাকলে তারা তৃণমূলের নামে জেতা, মমতার আঁকা সিম্বলে জেতা, মমতার অ্যাকাউন্টের টাকায় জেতা, মমতাকে জিন্দাবাদ বলে তার নমিনেশনে এসে মানুষের কাছে ভোট চেয়েছিলেন, সেই পদ থেকে পদত্যাগ করে নতুন করে এনসিপির নামে হোক, বিজেপির নামে হোক, মানে আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন। আমি মনে করি ওদের এই চ্যালেঞ্জ নেওয়া উচিত। মানুষের কাছে তো জবাব দিতে হবে, কোথাও না কোথাও তো মানুষকে জবাব দিতে হয়। নিজের বিবেকের কাছে রাত্রের অন্ধকারে ওদের জবাব দিতে হয় না? তখন তো ওনার ভাবেন অন্যায় করছেন, কোন কম্পালশনে করছেন, জাগে বাবা আমি তো বেঁচে আছি, জাগে বাবা আমি তো, সেটা আলাদা কথা, কোথাও তো জবাব দিতে হয়। আমি ওদের বলবো ওরা সেই জায়গা থেকে এথিক্স, এটা মিনিমাম ন্যায়নিষ্ঠা, এইটুকু ন্যায়বোধ একটা জনপ্রতিনিধির থাকা উচিত। দোলাদি, যাদের গ্রাম পঞ্চায়েতে বা কাউন্সিলর হওয়ার যোগ্যতা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের মন্ত্রী করেছেন। এতদিনের নাকি সেনাপতি সব, তারা এখন এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঠিক পেছনের সারিতে বসে থাকছেন। আপনার কোথাও মনে হচ্ছে না যে এতগুলো মানুষ একসঙ্গে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? আমি এর উত্তরও দিয়ে দিয়েছি। পাওয়ার পলিটিক্সের নিয়ম হচ্ছে ক্ষমতার সঙ্গে থাকা। 15 বছরের রুলিং পার্টির অভ্যেস আরও বেশি তাকে বাড়িয়েছে। ক্ষমতার বাইরে তারা থাকতে পারছেন না। তাছাড়া কারুর কেস আছে, ইডি সিবিআই এর ভয় আছে। তাছাড়া প্রশাসন আরও নতুন করে ভয় দেখাচ্ছে, ফলস কেসের ভয়, ডিম খাওয়ার ভয়, তাতে কেউ ভয় পাচ্ছেন। তাছাড়া শুধু ক্ষমতা নয়, শুধু বাড়ির সামনে হাউস গার্ড বসবে তাই নয়, শুধু দুটো পাইলট বেশি পাবেন তাই নয়, শুধু সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সও আসতে পারে তাই নয়, আরও কিছু পাওয়ার লোভও থাকতে পারে। মানে এটা পুরোপুরি বলছেন না, একটা ইশারা দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন? আমার কাছে প্রমাণ নেই, আমি কি করে ডেফিনিট বলবো, কিন্তু আমি অনেক দিনের অভিজ্ঞতা, তো আমি আমার ধারণা সম্ভবত ভুল নয়। আপনাকেও তো মানে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এলে কি কি পাওয়া যাবে। আমার কাছে স্পষ্ট অফার ছিল। সে অফারটা একটু বলে দিলে ভালো লাগতো সবার, তো অন্তত ওটা আমার এথিক্স, আমি আপনার ওটা আমার এথিক্স, কিন্তু এটুকু বলছি অফার আমার কাছেও ছিল। আমার এথিক্স দুটি বলেছি। এক, আমি নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে, মানুষের পক্ষে না মানুষের বিপক্ষে এই সংজ্ঞার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিলাম। সেই প্রশ্নে বিজেপির দিকে যাওয়ার কোনো কারণ দেখিনি, বরং বিজেপির বিভাজনের রাজনীতির বিরোধিতা করে আমি 26-এও ভোটের প্রচার করেছি। আমার নীতিবোধ এত ঠুনকো নয়, কাল প্রচার করেছি, আজকে একটা অফারের লোভে চলে যাব।
দুই, আমার লয়্যালটি, আমার নীতিশিক্ষা, আমার মরাল, আমার এথিক্স আমায় শিখিয়েছে সুসময়ে আমি এমপি হব, সুসময়ে আমি কমার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন হব, সুসময়ে আমি ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি থাকবো 10 বছর, আর অল ইন্ডিয়া প্রেসিডেন্ট থাকবো 5 বছর, আর অসময়ে আমি ছেড়ে যাব যে আমি আপন প্রাণ চাচা আপন প্রাণ বাঁচা, এ আমার এথিক্স নয়। দোলাদি, আপনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি, আপনি সবসময় যে আমাদের মতো সাংবাদিকদের সঙ্গে অথবা আপনার খুব পরিসরে নিকটবর্তী পরিসরে আপনি যে মাঝে মাঝে বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন সময় রাগারাগি করেন, আপনি চাঁচাছোলা ভাষায় কথা বলেন, এইগুলো আমরা সবাই জানি। কিন্তু আমাদের একটা কথা আজকে দাঁড়িয়ে কিন্তু বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা সঙ্গী তারা সবাই ছেড়ে গেল, দোলা সেনের মতো যারা রয়ে গেলেন তাদের কিন্তু সাংবাদিক হিসেবে এবং সাধারণ মানুষের কাছে তারা একটা বাড়তি সম্ভ্রম আদায় করে নিচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দোলাদি, আমি এই কথাটা এই কারণে বললাম, আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার এই মুহূর্তে যে বয়স, অন্যান্য যারা রয়েছেন, আমি প্রত্যেকে খুব সম্মান জানাচ্ছি, অশোকদেব মহাশয়, শোভনদেব চট্টোপাধ্যায় সহ আরও যারা রয়েছেন, কিন্তু তাদের তো বয়স হয়েছে, অনেকে বলছেন তাদের পলিটিক্যাল বা রাজনৈতিক এক্সপায়ারি পেরিয়ে গেছেন, ওনারা কোথায় যাবেন? কিন্তু দোলা সেন তো এখনো সেই অবস্থায় নেই। সেক্ষেত্রে কোথাও আপনি মনে করেন না যে এবার অন্য কিছু ভাবা উচিত? আমি আবার উত্তর দিয়েছি, আগেও আবার দিচ্ছি, আই রিপিট, আমি মানুষের প্রতি কমিটেড, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কমিটেড। আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন, স্টেজ না করতে পেরে ওয়াই চ্যানেলে, গরমে সেদ্ধ হয়ে একটা বাসস্ট্যান্ডের লোহার পাতের ওপর দাঁড়িয়ে বসে। আজও তিনি হকার উচ্ছেদ হয়েছে বলে, বুলডোজার চলেছে বলে, লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছে বলে বুলডোজার দিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, স্টেশনের পর স্টেশন, এলাকার পর এলাকা, নিউ মার্কেট থেকে বারাসাত সব জায়গায় বলে, এবং সাধারণ মানুষের জীবন জীবিকা বাঁচানোর দাবিতে তিনি মিছিল হেঁটেছেন ধর্মতলায়, কেসি দাসের উল্টো দিকে, লেনিন মূর্তির সামনে থেকে বিধানচন্দ্র রায়ের বাড়ি পর্যন্ত, যেটা পুলিশ পারমিশন দিয়েছিল, ততটা রাস্তা লেনিন সরণি ধরে, ধর্মতলা স্ট্রিট ধরে। আমি এবার 5টা প্রশ্ন করব, খুব দ্রুত শেষ করে দেব। আমিও খুব ভেবে প্রশ্ন করছি না, আমি বলবো আপনাকেও খুব একটা ভাববে না, যা মনে আসছে তাই বলুন। 1, শুভেন্দু অধিকারী কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় পুলিশ মন্ত্রী হিসেবে যে পরিসরটা করে দিচ্ছেন, যা তিনি একসময় পাননি, কোথাও কি মনে হয় না মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মানে ঔদার্যে অনেক দূর এগিয়ে গেছেন? কি জানি, উদার হলে ভালো লাগতো, কিন্তু উদার তো হতে দেখলাম না। প্রথম দিন উনি যেদিন ফেস টাইম লাইভ করে বলেছিলেন 2 তারিখে উনি রাস্তায় নামবেন, আমাদের কর্মীদের প্রতি আক্রমণ হয়েছে, তাদের পাশে দাঁড়াতে, ধর্নায় বসবেন শান্তিপূর্ণ। চিঠি 10 দিন না 15 দিন আগে জমা হয়েছিল জয়েন্ট সিপি অফিসে। উনি পুলিশ মন্ত্রী, উনি রাসমণি রোড পারমিশন দেননি, এবং ওয়াই চ্যানেলের লিখিত পারমিশন মেল এসছে যেদিন হবে প্রোগ্রামটা, বেলা 12টা 1টা 2টো থেকে, তার আগের দিন মধ্যরাতে। এটা কি করে পরিসর দেওয়া হয় আমি জানি না। 17 তারিখের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল না, ওটা আমার ট্রেড ইউনিয়নের দিক থেকে হকারদের জন্য মিছিল ছিল, তার পারমিশন পুলিশ দিয়েছিল, তাও জায়গা নিয়ে অনেক এদিক ওদিক করে অনেক পরে, সেটাও ওই আগের দিন অনেক রাতে আমরা ফাইনাল পেলাম। আর সবচেয়ে বড় কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 40 বছর ছিলেন যেসব একেবারে তার সহকর্মীর মতন যে পুলিশ কর্মীরা, 2 জন 3 জন 4 জন ঘনিষ্ঠভাবে, মানে পিএসও, তাদেরকে তুলে নেওয়া হলো হঠাৎ। এটা শুভেন্দু অধিকারীর কাছে আমি আশা করি, কিন্তু এটা তিনি না করলে পারতেন। এবং শুনেছিলাম তিনি নাকি প্রথম প্রশাসনিক মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র পলিটিশিয়ান, অতএব তাঁর Z+ নিরাপত্তা, তার কোনো অসম্মান যেন না হয়, এবং তার Z+ নিরাপত্তা, এবং এমনকি সেন্ট্রাল ফোর্সও নাকি অ্যাড করা হয়েছিল। কিন্তু সেটা ফর দ্য টাইম বিং কয়েকদিন দেখলাম, তারপরে তো আর নেই।
এখন তো আর দেখতে পাই না। কিন্তু শুভেন্দু অধিকারীরও তো ওই বারবার চারজনকে PSO তুলে নেওয়ার পরিবর্তন পাশাপাশি করা হচ্ছে। পুরোটাই তুলে নেওয়া হয়েছে, সেটা আর ফিরিয়ে দেওয়া হয়নি। না, দেখতে কিন্তু- আমি তো রেগুলার যাই, আমি তো দেখতে পাচ্ছি না। এটাও আমি বলছি, এটা বর্তমানে যিনি মুখ্যমন্ত্রীর পদে আছেন শুভেন্দু অধিকারীর কাছে এটা এক্সপেক্টেড নয়। কিন্তু শুভেন্দু অধিকারী যখন আপনি ছিলেন কি তখন পরিসরের কথা PSO বলছেন আমি বুঝতে পারি। পিএসও তো বারবার পরিবর্তন করেছে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার, এটাও তো উনি বলেছেন, তখন বারবার পরিবর্তন করে দেওয়া হতো। তাহলে কি উনি বলছেন যে আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী? আশা করি বলছেন না, এটা ছেড়ে দিন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, যারা এই মুহূর্তে দলবদল করছেন, যারা দীর্ঘদিনের মন্ত্রী, যারা গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পেছনের সারিতে গিয়ে বসছেন, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু দিয়েছেন, আজকে তাদের দেখছেন, আর শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী, একবারও মনে হচ্ছে না যে প্রতিপক্ষ হিসেবে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই আপনাদের শত্রু, কিন্তু তার সেই বুকের পাঠা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সে লড়াই করেছেন, কিন্তু যারা এই যে ছেড়ে চলে গেলেন তারা এই মুহূর্তে বেইমানি করেছে? প্রথমত, আমি রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করি না, আমি এই এথিক্সও আমার নয়। অতএব আপনি বলছেন শত্রু, আমি বলবো না, তিনি রাজনৈতিক প্রতিপক্ষ। মোদি বাবু থেকে অমিত শাহজি থেকে শুভেন্দু অধিকারী আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমি তাদের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু তারা আমার শত্রু নন। ভালো, আমি এই নীতিতে বিশ্বাসী নই। কিন্তু আবার এটাও নয় যে তারা কোনো অফার দিলে অমনি আমার পা কাঁপতে থাকে। এটাই মানুষের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কমিটমেন্ট বলে আমি দাবি করছি। আর বাকি যাদের কথা বলছেন তারা ইনসিগনিফিকেন্ট এমনিতেই, আর আগামী 2, 3, 4, 5 বছরের মধ্যে তারা এমনি হারিয়ে যাবেন কালের অতলে। কারণ না বিজেপি তাদের টিকিট দেবে, না আমরা তাদের টিকিট দেব। তারা যে কোথায় যাবেন খারাপ লাগছে। কারোর সম্ভাবনা ছিল, তারা আরও প্রমিনেন্ট হতে পারতেন, এগিয়ে যেতে পারতেন, কিন্তু তাদের রাজনীতির ব্যাপারটা শেষ হয়ে গেল। এবার ঠিক আছে, ব্যক্তি হিসেবে ভালো থাকা, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখা, তার জন্য যা কিছু এইসব আন্ডারস্ট্যান্ডিংয়ে বাকি জীবন কাটিয়ে দিতে হবে। দৌলাদি, এবার যে প্রশ্নটা করব এটা একটু টাফ প্রশ্ন, ব্যক্তিগতভাবে নেবেন না। বিষয়টা হচ্ছে অনিল বিশ্বাস বামেরা যখন মধ্যকমরে, তখন তিনি এবং অবশ্যই তার সঙ্গে তার যারা কমরেড তারা উপলব্ধি করেছিলেন একটা শুদ্ধিকরণের দরকার রয়েছে, পার্টি ক্ষমতায় রয়েছে, এবং সেই শুদ্ধিকরণ করতে গিয়ে সিপিআইএম পার্টিটার কি হাল হয়েছে, সংগঠনের কি হাল হয়েছে তা আমরা সবাই দেখেছি। কোথাও কি দোলা সেন খুব আগে থেকে বুঝতে পেরেছিলেন যে এই পার্টিটা যদি চালাতে হয়, সেই জন্যে খুব সহজ সরল ভাষায় তিনি বলেছিলেন 25% তুমি রাখো, 75 সবাই মিলে তোমরা ঠিক করো। এইটা কি কোথাও দোলা সেনের নিজস্ব কায়দায় তৃণমূলকে সংশোধন করার চেষ্টা ছিল? 21শে জুলাইয়ের আগে কানে দিয়ে গেলাম, 21শে জুলাই পরে আসবো, হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। প্রথম কথা, আপনি যে প্রশ্নটা করছেন এটা সর্বৈব মিথ্যে। এই ভিডিওটা যেটা মাঝে মাঝে ঘুরে বেড়ায়, যেটাকে আপনি রেফার করছেন, আরও কেউ মাঝে মাঝে ফেসবুকের কমেন্টে রেফার করেন, এটার কোনো বাস্তব সত্য নেই। এটা কে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন আমি জানি না, কিন্তু এটার যে বাস্তব সত্য নেই, আশা করি এখন 4th মের পর 1 মাস 20 দিন হয়ে গেছে, এইটা যদি বাস্তব সত্য হতো, আপনার বিশ্বাস মানুষরা, শ্রমিকরা, আমার চারপাশ আমায় ছেড়ে দিত? আমি তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়াতে টানা 10 দিন ভোর থেকে রাত ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। আমি 9 তারিখে রবীন্দ্র জয়ন্তীতে উপস্থিত ছিলাম, 14 তারিখে এমপিদের মিটিংয়ে উপস্থিত ছিলাম। এখন রেগুলার ফর্মে আপনারা কি প্রত্যন্ত অঞ্চলে ঢুকতে পেরেছিলেন? একদম ইন্টেরিয়ার থেকে ইন্টেরিয়ার ঢুকেছি। কোনো রকম বাধা? না, আমি তো কোথাও বাধা পাইনি। আমার সঙ্গে নাদিমুল হক ছিলেন, সৈকত মিত্র ছিলেন, সুশান্ত রায় ছিলেন, এমনকি ডক্টর শর্মিলা সরকারও ছিলেন। আমরা কোথাও বাধা পাইনি। প্রত্যন্ত থেকে প্রত্যন্ত জায়গায় আমরা যেতে পেরেছি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া
কিন্তু আমি কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করি বলে 3 জায়গাতেই 10 দিনই ঢোকার আগে, জেলায় ঢোকার আগে আমি সেখানকার সংশ্লিষ্ট এসপিকে জানিয়ে দিয়েছি স্বাভাবিক। ফোন করে যে আমরা এখানে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি। এটা আমার ধারণা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডারদের করা উচিত, তাই আমি করেছি। কিন্তু এছাড়া আমি কোনো প্রোটেকশন নিইনি, আমার সঙ্গে কোনো পাইলট পাইনি, আমার সঙ্গে কোনো পিএসও ছিল না। কিন্তু আমি গেছি ইন্টেরিয়ারে, মানুষের সাথে কথা বলেছি। আমার ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট বলছে আমরা পিপলস ম্যান্ডেটে হারিনি। 2 তারিখ আর 17 তারিখের অভিজ্ঞতা শুধু না, ফ্যাক্ট ফাইন্ডিংটা আমি খুব মন দিয়ে করেছি। আমি কানড়িয়াতে, সিঙ্গুরে, নন্দীগ্রামে অবজেক্টিভ রিয়ালিটি স্যাম্পল সার্ভে কীভাবে করতে হয় শিখেছি। ইভেন আমি গুজরাটেও গেছিলাম গোধ্রাকাণ্ডের পর, আমি এই কাজটা শিখেছি ছোট থেকে। ফলে আমি খুব মন দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। আমি নিজে নোট নিয়েছি, আমি নেতা সুলভে আর কেউ নোট নিয়ে বসে থাকিনি, আমি নিজে শুনেছি, নিজে নোট নিয়েছি, তার সূত্রায়ন করে নিজে তার রিপোর্ট তৈরি করেছি। ফলে আমি খুব মন দিয়ে কাজ করেছি। সেখানেও আমি কোথাও কিছু ফেস করিনি। আমি এলাকায় কালীঘাট যাচ্ছি, আসছি, তৃণমূল ভবনে বসছি রেগুলার, কোথাও কখনো। এবং ওই যে 2 দিন রাস্তায় রইলাম, 17 তারিখ তো দিদি আসবেন জানতামই না, অনেকক্ষণ আগে থেকে ছিলাম, 1:30 থেকে। দিদি এসছেন 3:45-এর উপর, হঠাৎ পুরো সময় ওপেনলি রাস্তায় ছিলাম, কেউ তো আমাকে আক্রমণ করেননি। এবার আমার শেষ দুটো প্রশ্ন, এটা আবেগ থেকে জিজ্ঞেস করেছি, আমি ফলে আশা করব আপনি যে প্রশ্নটা করেছিলেন, হ্যাঁ। এটা বানানো, এটা আমার বিরুদ্ধে সচেতনভাবে বানানো একটা ন্যারেটিভ ছিল, কিন্তু এটা খুব একটা বেশি দাঁড়ায়নি। আপনি এখন ছুঁলেন, কেউ কেউ মাঝে মাঝে ফেসবুকে কমেন্টে ছোঁয়ে, কিন্তু খুব বেশি এটা দাঁড়ায়নি। এবং আপনি শাসক দলকে জিজ্ঞেস করবেন, বিজেপিকে, বা আমাদের আরও প্রতিপক্ষ সিপিএমকে জিজ্ঞেস করবেন, দেখবেন তারাও মনে করে না আমার সম্পর্কে। মনে করলে অন্তত এই 1 মাস 20 দিনে প্রমাণ হতো। আমি যদি এমন 25, 50, 75 এইসব হাবিজাবি ইকুয়েশনের কথা বলার লোক হতাম, তাহলে এই 1 মাস 20 দিনে তার কোনো ছাপ আপনি দেখতে পেতেন। সেটা সত্য নয় বলেই আপনি দেখতে মানে পারেন। আপনি পুরো নস্যাৎ করে দিচ্ছেন। আপনি যে কোনো বিজেপি বা সিপিএম এর বন্ধুদের জিজ্ঞেস করুন, তারাও তাই বলবেন। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি এটাও খুব সরাসরি বলছি, কনফিডেন্সের সাথে বলছি। আমি আপনাকে ম্যালাইন করার জন্য এই প্রশ্নটা করিনি, কিন্তু এই প্রশ্নটা তো অনেক সময় এসছে, তাই আমি করলাম। এবার আমি দুটো প্রশ্ন করবো, একটু আবেগমথিতভাবে, আপনিও একটু আবেগমথিতভাবে বলবেন। দেখুন, শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম এবং সেই সময় তো আপনি খুব কাছ থেকে দেখেছেন, ঘনিষ্ঠভাবে দেখেছেন। সেই শুভেন্দু অধিকারী, এবং আমি নিজেও তখন সাংবাদিক হিসেবে দেখেছি যে শুভেন্দু অধিকারী এবং আপনাদের প্রতি শুভেন্দু অধিকারীদের একটা আস্থা ছিল। সেই আন্দোলনের একটি মানুষ আজকে মুখ্যমন্ত্রী, রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করেন না। সেই জায়গা থেকে কি আপনার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের একদা সতীর্থ, তিনি রাজনৈতিকভাবে দূরদর্শী বলে এবং কৌশলগত অবস্থানে আজকে তিনি মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারীর যে মতাদর্শ ছিল বলে আমি জানতাম যখন আমরা সহকর্মী ছিলাম, তা থেকে তিনি বিচ্যুত হয়েছেন, তাই তিনি আমার প্রতিপক্ষ হয়েছেন, এখন অন্য দলে যোগ দিয়েছেন। এবং মানুষের প্রতি কমিটমেন্ট, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তাঁকেও শুভেন্দু অধিকারী হতে অনেক সহযোগিতা করেছেন, অনেক, তার প্রতি কমিটমেন্টের জায়গা থেকেও সেটা উচিত কাজ ছিল বলে আমার মনে হয় না। এবং সেটা আমি আজ নয়, তখনও তাকে বলেছি, আমি সেই সময়েও তাকে শেয়ার করেছি এটা আমার মনোভাবটা। আমি খুব সোজা কথা বলতে ভালোবাসি, কিন্তু তাই বলে আমি তাকে শত্রু ভাবি না। তিনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তিনি যে মতাদর্শে ছিলেন সেই মতাদর্শ থেকে তিনি বিচ্যুত হয়ে অন্য মতাদর্শে গেছেন। এখন তিনি যা বলেন এটা তার আগের মতাদর্শ নয়। দোলাদীপ, শুধুমাত্র 2 মন্ত্রী অরূপ বিশ্বাস বা ফিরহাদ হাকিম বা অন্যান্যরা নয়, আমরা দেখলাম খোদ বাড়িতে কাজরি বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মুখ্যমন্ত্রীকে দেখে বিগলিত, এবং অন্যান্যদের কথা তো ছেড়েই দিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী? আমি কতবার এক প্রশ্নের উত্তর দেব? না, সেখানে বেশিরভাগ আমাদের মতন লোকেরা ক্ষমতার সঙ্গে থাকতে চায়, পাওয়ারের সঙ্গে থাকতে চায়। ব্যাস এই উত্তর। কিন্তু আপনি কি নিজে ভেবেছিলেন তৃণমূল দলে
এত বেঈমান, এত গাদ্দাররা রয়েছে? একদম, এটা যেটা সত্যি সেটা আমি বলুন। 5 তারিখে, হ্যাঁ, আপনারা হয়তো ওই আপনি প্রশ্ন করছিলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই বয়স আছে, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, আমি মালদায় ছিলাম, 5 তারিখ সকালে আমি ফিরেছি। তখনও ভালো করে থিতু হয়নি আমার মাথার ভেতর যে হ্যাঁ আমরা হেরে গেছি, মানে পুরোটা আত্মস্থ হতেও তো সময় লাগে। তার মধ্যেই বেলার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়েছিলাম যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম করা দরকার, তুমি তাতে থাকবে। আমি আগেই বলেছি যে আমি অবজেক্টিভ রিয়ালিটি বোঝার জন্য আমার আরেক রাজনৈতিক অভিভাবক পূর্ণেন্দু বসুর কাছে কানুরিয়ার সময়, সিঙ্গুরের সময়, গুজরাটে আমি শিখেছি, নন্দীগ্রামে আমি শিখেছি কিভাবে ফ্যাক্ট ফাইন্ডিং করতে হয়, বাড়ি বাড়ি গিয়ে কিভাবে সঠিক মানুষের বক্তব্যটা বুঝে তুলে আনতে হয়, বুঝতে হয়, চেষ্টা করতে হয়। তাই আমি আমার আরেক রাজনৈতিক অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় বলা মাত্র বলেছি যে হ্যাঁ আপনি করুন দিদি, যেখানে বলবেন, যত কঠিন জায়গায় আমি যেতে রাজি আছি। কিন্তু সেই দিনই 5 তারিখেই আমার সঙ্গে ডেরেক ওব্রায়েনের কথা হয়েছে। যখন ডেরেক ওব্রায়েনকে দিদি দায়িত্ব দিয়েছিলেন ফ্যাক্ট ফাইন্ডিংয়ের টিমগুলোকে রেডি করার জন্য, তিনি আমাকে বলেছিলেন যে অমুকে অমুকে রাজি হচ্ছে না বা ভয় পাচ্ছে বা ফোন ধরছে না। আমি বলেছিলাম অপেক্ষা করো ডেরেক, আরও এত সবে শুরু, সবে প্রথম দিন, আরও 1 মাস 2 মাস 3 মাস যাক, কত এমপি এমএলএ ক্যান্ডিডেট ছিলেন যারা হেরে গেছেন, কাউন্সিলর, দলের পদাধিকারী চলে যাবেন, দেখো তারপর যা পড়ে থাকবে 2-5 জন, চিন্তা করো না, তবুও মানুষ মমতার সঙ্গেই থাকবেন। এটা আমি তখন বলেছি। এবং দেখুন আমি কী জন্যে বলতে পেরেছি, আমার রাজনৈতিক অভিভাবকদের শিক্ষা এটাই, আমি পূর্ণেন্দুদার কাছেও এটাই শিখেছি। তাই একদম অসময়ে 6 সালে যখন ওনার 1 জন এমপি আর 29 জন এমএলএ, তখন আমি পূর্ণেন্দুদা দিদিমণির সঙ্গে এসেছি। তার আগে আমরা তৃণমূল কংগ্রেস করতাম না, আমি জানি। একেবারে সবচেয়ে খারাপ যখন সংসদীয়ভাবে অবস্থা, তখন মানে 98-99-তে এর থেকে বেটার ছিল। কিন্তু তো এবং দেখুন আমার রাজনৈতিক অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা আমি বললাম গোড়াতেই, 5, 6, 7, 8, 9 পর্যায়ে অনেকবার বলেছেন যে যারা থাকতে পারবেন না তারা চলে যেতে পারেন, আমি তাদের ফ্রি করে দিচ্ছি, আমি কাউকে আটকাবো না। যে 2-5 জন থাকবেন তাতেই হবে, মানুষকে সাথে নিয়ে আমি আবার ঘুরে দাঁড়াবো। যারা তার নাম করে কালো ভোটে জিতে আজ তাকে অস্বীকার করছে, তাদের বেঈমান বললেও কম বলা হয়। তারা মনুষ্য পদবাচ্য নন, তাদের আমি মানুষ বলেই ধরতে চাই না। আমাদের মতন লোকেদের ল্যাংটার নেই, বাটপাড়ের ভয়, সম্পত্তিও নেই, বাঁচাবার টেনশনও নেই। আর এইটা শুধু বলবো, আমার রাজনৈতিক শিক্ষা এই, আমি যতটুকু বুঝি মানুষের কথা দিয়েই শুরু করেছিলাম, ওটাই আমার বোধ, ওটাই শেষ করব, যে পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে এই কথা, আমি যতটুকু পড়তে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি। কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, তানাশাহি, এসব শেষ কথা বলে না। তুগলকি, হিটলারি শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলে ল অফ দ্য ল্যান্ড, শেষ কথা বলে সংবিধান, শেষ কথা বলেন মানুষ। আমি এবার একটা প্রশ্ন করছি দিল্লি, একটা প্রশ্ন করছি বাংলা, শেষ দুটো প্রশ্ন। এস রয় এইভাবে যে পদত্যাগ দিয়ে সরে দাঁড়াবেন, এটা কি কোথাও মনে হয়েছেন তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন? এটাকে আমি দৃষ্টান্ত বলে একটুও গৌরবান্বিত করতে চাই না, কারণ আরজি করের ঘটনার সময়ও ওনার হাঁটু কেঁপেছিল। উনি কলকাতা এবং দিল্লি 2 জায়গায় প্রদীপ জ্বালিয়ে চোখের জল ফেলে বলেছিলেন আমিও মেয়ের বাবা, আমিও মেয়ের দাদু। কিন্তু অন্যরা এটার তো মানে কি? পদত্যাগ করেনি, উনি করে দিলেন। কিছু মনে করবেন না, এখন এই পদত্যাগের মূল্য নেই, তবু সেই সময় জহর সরকারের পদত্যাগের মূল্য ছিল। কারণ তখন সুখেন্দু শেখর রায় যদি পদত্যাগ করতেন, বুঝতাম বাপের বেটা। তাহলে সেই সিটে মমতা বন্দ্যোপাধ্যায় তার এমএলএর জোরে ইলেক্ট করে আনতে পারতেন রাজ্যসভার আর কাউকে, যার টেনিওর 29 আগস্ট অব্দি থাকতো।
এখন সুখেন্দু শেখর রায়ের পদত্যাগ মানে, সুস্মিতা দেবের পদত্যাগ মানে, প্রকাশচিক বড়াইকের পদত্যাগ মানে আবার একই জিনিস, ক্ষমতার সঙ্গে থাকার চেষ্টা, পাওয়ার পলিটিক্সের কম্পালশন এবং বাড়তি আরও কিছু পাওয়ার লোভ। তাহলে আমাদের 13টা রাজ্যসভা, যেটা 29 অগস্ট অবধি নির্ধারিত ছিল আইনত সংবিধান সম্মতভাবে, তাকে ওরা এই অসময়ে পদত্যাগ করে 10 করে দিয়েছেন। এটার সঙ্গে নীতি নৈতিকতার সম্পর্ক নেই। বললাম যে তবুও বা জহর সরকারেরটা রেফার করা যেতে পারে, যে তখন ছাড়লে বুঝতাম নীতি নৈতিকতা আছে, যে আমি বিরোধিতা করছি, আমি রাস্তায় শুধু নাটক করব না, আমি পদত্যাগও করব। তাহলে ওই পোস্টটা মমতা ব্যানার্জি ওখানে কাউকে আনতে পারতেন, কিন্তু এখন তারা বিজেপির সাথে কথা বলেই কাজ করেছে। এবার আমার শেষ প্রশ্ন, দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করে এসেছেন, এমনকি যখন বামফ্রন্টের সঙ্গে আপনাদের লড়াই চলতো এবং সেই সময় তৃণমূল কংগ্রেসেও ছিলেন না, আমি দেখেছি পূর্ণেন্দু বসু আপনাদের লড়াই করতে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হয় পশ্চিম বাংলা একটা দুর্ভাগা রাজ্য, যে রাজ্যে কোনোদিনই বিরোধী ততটা শক্তিশালী না হলে সবাই শাসকের পক্ষে, মানে যারা এই মুহূর্তে স্কুল টিচার, যারা এই মুহূর্তে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, যারা পুলিশে রয়েছেন, যারা বিভিন্ন কাজকর্ম করছেন, ব্যবসায়ী, সাংবাদিক, সবাই এখন গেরুয়া, যারা সবাই একসময় মমতাপন্থী ছিলেন। প্রথম কথা, এমনিতে আমি এই কথা আগেও বলেছি, মেইন স্ট্রিম পলিটিক্সে বা পাওয়ার পলিটিক্সের একটা নিয়ম, বেশিরভাগ লোক পাওয়ারের সঙ্গে থাকতে চান, কিন্তু ওই বেশিরভাগ মানে হচ্ছে আমার আপনার মতন 20-30 লোক। 60-70 লোক যারা আজও দারিদ্র সীমার নিচে থাকেন, যারা দিন আনি দিন খায়, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের নিয়ম অনুযায়ী, একেবারে অবধারিত নিয়মে তারা উল্টো পক্ষ হন, তারা পাওয়ারের উল্টো দিকেই থাকেন, সিস্টেমের অপোজিটে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম। তার 15 বছর, কেন আমি সমাজ সংস্কারক হিসেবে বললাম প্রশাসক অবস্থায়, কারণ সেই 15 বছর তিনি চেষ্টা করেছেন, তিনি ইতিহাসের ছাত্রী হিসেবে ছোটবেলা থেকে কনস্টিটিউশনে যা পড়েছেন, পরবর্তীতে সাংবিধানিক পোস্টে যা পড়েছেন, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য আমার স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার মৌলিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই অধিকার যারা পিছিয়ে থাকেন, উনি গরিব ঘর থেকে উঠে এসছেন, উনি জানেন যে ওই পিছিয়ে থাকা 60-70 লোক কি অসুবিধায় ভোগে, তাই সেইগুলো সরকারের পক্ষ থেকে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। ওই অধিকারটাকে, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তখনও আমি মিডিয়াতে বা অন্য বিরোধীদের দেখেছি ন্যারেটিভ বানাতে যে এটা হচ্ছে ডোল দেওয়া, কিন্তু একজন নোবেল লরিয়েট অর্থনীতিবিদ কোভিডের সময় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মোদি সাহেবকে বলেছিলেন যে হ্যাঁ, অ্যাকাউন্টে টাকাই দিতে হবে, আমরা থার্ড ওয়ার্ল্ড, আফটার পোস্ট কোভিড যে পরিস্থিতি হয়েছিল আর্থিক ইকোনমিক যে অবস্থাটা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যতিক্রম, যে এই 15 বছরে, আমি তো সিপিএম আমলে বড় হয়েছি, বেশিরভাগ লোক তো বিরোধীই ছিল, ভোটে ওরা জিততেন সেটা স্বতন্ত্র প্রশ্ন, কিন্তু আমরা তো বিরোধিতা দেখেই বড় হয়েছি, আমরা বিরোধী ছিলাম, শুধু আমরা না, অনেক মানুষ ক্ষুব্ধ ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ওই 60-70 লোক, হেরে গিয়ে প্রথম কি মনে হলো? 60-70 লোক কিন্তু বুঝেছিলেন যে ফান্ডামেন্টাল রাইট সংবিধান সম্মতভাবে একমাত্র কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি সরকার নয়, মমতার সরকারই তাদের কাছে তুলে দিচ্ছে। আবার এখন দেখুন বিজেপি সরকার, যতই মুখে মুখে বড় বড় কথা আসুক, যা যা ওরা বলছেন তা কোনোটা ওরা করতে পারবেন না, কারণ এক তো বুলডোজার দিয়ে ভাঙছেন, সবার জীবন জীবিকা শেষ, কোর্ট বলছে তাও ওরা মানছেন না, এটা ন্যাচারাল জাস্টিস, আমি পুনর্বাসন ছাড়া তুলে দিতে পারি না, সেই নিয়ে কোনো ডায়ালগ পর্যন্ত নেই, কোনো ভাবনাই নেই, তুলে দিচ্ছি, উড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি হতো, যা যা ওরা অ্যানাউন্স করছেন তাও পারবেন না। কেন জানেন তো? তাহলে তো প্রথম গুজরাট এসে ধরবে আমি ছোটবেলা থেকে বিজেপি করছি, আমি পাইনি, কাল বিজেপি করতে এসে তাকে দিচ্ছ, এটা হতেই পারে না। তাহলে গুজরাটকে, ইউপিকে, আসামকে কি জবাব দেবে? ওখানে দেয়নি তো এগুলো, যে জন্য দিল্লিতেও দিতে পারছে না, মহারাষ্ট্রেও পারছে না, বিহারেও পারছে না, এখানেও পারবে না।
তো মানুষ সেটা এখনই এত তাড়াতাড়ি দু মাস হয়নি, 1 মাস 20 দিনের মধ্যে এত বিরোধিতা দেখেছেন? কথা বলবেন সাধারণ মানুষের সাথে, দেখবেন কি রাগ ক্ষোভ তাদের। না, কথার ভিত্তিতে কথা বেড়ে যাচ্ছে, তার কারণ যেহেতু আপনি রয়েছেন এবং খুব রাজনৈতিকভাবে আপনার একটা নিজস্ব খুব পরিষ্কার চিত্র রয়েছে। আমি একটা প্রশ্ন করি যে আপনার কি কোথাও মনে হচ্ছে না যে এই যে তৃণমূল সরকার, এই তৃণমূল সরকার যদি জিতে আসতো, অনেকে বলছেন যে হিন্দু বাঙালি এবং যারা বিরোধী রক্তগঙ্গা বয়ে যেত? এটা কি আপনি মনে করেন তার তুলনায় পোস্ট পোল ভায়োলেন্স অনেক কম হয়েছে? পোস্ট পোল ভায়োলেন্সের খবর আপনারা করেননি, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং এ দেখে এসেছি। শত সহস্র হাজারে বিজারে কর্মী মার খেয়ে এখনো বাড়ির বাইরে আছে, পঙ্গু হয়ে গেছে, মারা গেছে। নারায়ণগড়ে একজন মারা গেছিলেন, বুথ সভাপতির ভাই। পরশুদিন আরেকজন মারা গেছেন, ফাঁসে ঝুলছিল, পাওয়া গেছে। আগে পিটিয়েছে, তারপর ঝুলিয়ে দিয়েছে। এর থেকে আরো অনেক 6টা অন্তত রেপের ঘটনা ঘটেছে, আপনারা প্রচার করেননি। আরজি করেও ঘটেছে, তা প্রচার হয়নি। বেহালায় হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, আপনারা প্রচার করেননি। পোস্ট পোল ভায়োলেন্স বলতে কি হচ্ছে, কিভাবে বাড়ির পর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কিভাবে অফিস দখল হচ্ছে, কিভাবে সমস্ত ইলেক্টেড যারা 28 সাল অব্দি ইলেক্টেড, সেই সব পঞ্চায়েতের লোকেদেরকে গান পয়েন্টে রেখে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, কিভাবে সরকারি সেই সব পঞ্চায়েত অফিসগুলোতেও বিজেপির পতাকা দিয়ে দেওয়া হচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্সের পরাকাষ্ঠার থেকে বেশি হয়েছে, মিডিয়া প্রচার করছে না। কিন্তু অভিষেক মোদিবাবুর আমলে আমরা এটাতে অভ্যস্ত, মিডিয়া মোদিবাবুর পক্ষেই প্রচার করার জন্য এন্টাইটেলড, বিরোধী প্রচার হয় না, তাই পোস্ট পোল ভায়োলেন্সের প্রচার হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে গেলেন, পরে সেখানকার যারা মহিলা রয়েছেন, প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী, তারা বলছেন সেই ছেলেটি যার মৃত্যু হয়েছে, যে কোনো মৃত্যু এটা এক পেশে প্রচার। আপনারা ওই পরিবারের কারোর, ওই পাড়ার অন্য কারোর, যারা অভিষেককে ওই এলাকা থেকেও বাঁচাবার চেষ্টা করছিলেন, হেলমেট দিয়েছিলেন, তাদের বয়ান নিয়েছেন? নেননি, শোনাননি। মিডিয়া মোদিবাবুর আমলে এমনই, আমরা এতে অভ্যস্ত। আমরা মিডিয়াকে চতুর্থ স্তম্ভ বলে আর এই সময়ে বাড়তি মনে করি না। তাহলে লড়াই, দোলা সেনের লড়াই চলবে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, মানুষের পক্ষে দাঁড়িয়ে, বুলডোজারের বিরুদ্ধে, জীবন জীবিকা কেড়ে নেওয়ার বিরুদ্ধে, যাতে মানুষ মানুষের মতো অন্তত বাঁচতে পারে, সেইটা যাতে তাদের বজায় থাকে, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই তো চালাতেই হবে। যখন শেষ বিরোধী রাজনীতি করেছেন এ রাজ্যে, তখন বয়স অনেকটাই কম, ছেলেবেলা থেকেই তো করছেন, ছাত্র অবস্থা থেকেই। এবং পূর্ণেন্দুদার নেতৃত্বে আমি বিভিন্ন চটকলে, জুট মিলে, রাস্তায় শোয়া, খবরের কাগজ পেতে শুয়ে পড়া, এসব তো অভ্যাস আছে। কোথাও মনে হচ্ছে আমি রাজনীতির বাইরে গিয়ে আবার সেই বিরোধী ব্যাপারটা এসছে। কোথাও কি একটা, দেখুন, বিরোধী রাজনীতিরও তো একটা না, একটা ভুল করছেন, একটা ছোট্ট ভুল করছেন। আমি কিন্তু সরকার ছিলাম না, আমি এমএলএ ছিলাম না, মন্ত্রী ছিলাম না। এক মিনিট। ফলে আমি আমার কানোরিয়ার শ্রমিক আন্দোলনে হাতে খড়ি, আমি সেখানে যা শিখেছি পূর্ণেন্দুদার কাছে, মানুষের কাছে, শ্রমিকের কাছে, সেটা আমার সারা জীবনকে পরিবর্তিত করেছে। আমি আজকের দোলা সেন হতে পেরেছি, আমি অন্য দোলা সেন ছিলাম, তার জন্য আমি কৃতজ্ঞ। এবং সেই মানুষের সঙ্গে আজও আমার যোগ আছে। উলুবেড়িয়ার ফতেপুরে একটা টর্নেডো হয়েছে, খবরে না ফেসবুকে দেখেই আমাদের ওখানকার নাজিবুর রহমানের পরে যিনি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন লিয়াকত আলী খাঁ, আমি তাকে ফোন করেছি সেকেন্ডের মধ্যে, এই ক্রাইসিস পিরিয়ডে, খুব চাপের সময় ফোন করেছি যে উলুবেড়িয়ার ফতেপুর ওনার বাড়ি, তাই যে তোমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি। এটা আমার মানুষের সাথে কাজ করার শিক্ষা। ক্ষতিগ্রস্ত হয়েছিল না, ওনার বাড়ি হয়নি, পাশে হয়েছিল, কিন্তু ওনার ফতেপুর আক্রান্ত হয়েছিল, ওনার গ্রাম আক্রান্ত হয়েছিল, এফেক্টেড হয়েছিল। তো আমার এটা স্বভাব, কারণ এটাই আমি মানুষের প্রতি কমিটমেন্ট বলে জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, পূর্ণেন্দু বসুর কাছে আমি এটাই শিখেছি, এবং শ্রমিকদের কাছে, সাধারণ মানুষের কাছে আমি এটাই শিখেছি। আর এখানে 11-য় দিদি মুখ্যমন্ত্রী হলেন, আমার দিদি বলেছিলেন দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই। দেখবেন, আমি আগে ছিলাম ট্রেড ইউনিয়ন প্রেসিডেন্ট, 15 সাল থেকে আমি রাজ্যসভার এমপি,
ফলে আমি দলের লোক, আমি সরকারের লোক না। তাই আমি কোনো সরকারি মঞ্চ কোনো দিন শেয়ার করিনি। আমি কোনো গাড়িতে কোনো দিন আলো লাগাইনি, আমি কোনো পাইলট হ্যাঁ, সেটা আমরা দেখেছি। তো পাইলট নেইনি। তো আমি 15 সাল থেকে দিল্লিতে অত্যন্ত ভোকাল অপোজিশন এমপি। তো আমি তো সেখানে বিরোধী রাজনীতিতেই আছি, ফলে আমার কাছে এটা নতুন না। আর আমি তো পাওয়ার পলিটিক্সের দিক থেকে রাজনীতিকে দেখি না, আগেই বলেছি। মানুষের পক্ষে না মানুষের বিপক্ষে, এইটা আমার মানদণ্ড। আমি মানুষের পক্ষেই ছিলাম, মানুষের পক্ষেই থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, তাই তার সাথে আছি। তার নেতৃত্বে বাকি সময় মানুষের জন্যে লড়বার চেষ্টা করব। দোলাদি, এই যে ধরুন রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, খবরের কাগজ দেখছেন, টেলিভিশন দেখছেন, একটা সময় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর চারিদিকে ভরে থাকতো, আজকে সেখানে নেই। এই পরিবর্তনটা আপনাদের কাছে কি একটা বিরাট ধাক্কা হচ্ছে মানসিকভাবে? এর উত্তর এই মাত্র দিলাম। আচ্ছা, আবার দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান সাধারণ মানুষের হৃদয়ে, ওই 60-70 ভাগের হৃদয়ে। কারোর হাজার চেষ্টা করেও কারোর ক্ষমতা নেই সেই হৃদয়ের ভিতর থেকে সে স্থানকে বাদ দেবে। আপনি যারা গৃহকর্মীর কাজ করেন, যারা হকার, যারা রিক্সা চালান, যারা খেটে খান, ওই 60-70 ভাগ, এবং আমাদের মতো 20-30 ভাগের মধ্যেও কিছু লোক আছেন, জিজ্ঞেস করুন না পার্সোনালি, গিয়ে আমার মতন একটু ফ্যাক্ট ফাইন্ডিং করার চেষ্টা করুন, উত্তর পেয়ে যাবেন। অবশ্যই তারা করব। প্রচন্ড চোখের জল ফেলছেন যে আমরা তো দিদিকেই ভোট দিয়েছি, কি করে এই অসম্ভব রেজাল্টটা হলো, এবং তার দাম এখন আমাদের দিতে হচ্ছে, এবার আমরা বাঁচবো কি করে। অসংখ্য ধন্যবাদ দোলাদি। দোলাদি হচ্ছে সেই ধরনের রাজনীতিবিদ যার কথার মধ্যে শ্লেষ থাকে, আবার কথার মধ্যে কখনো কখনো এমন কিছু ইশারা থাকে যা আমাদের ভাবতে শেখায়। তবে খুব কাকতালীয়ভাবে তৃণমূল কংগ্রেস যারা নেতা, যারা বিভিন্ন দলে চলে যাচ্ছেন অথবা যারা সরে দাঁড়াচ্ছেন, তারা বলছেন চারিদিকে ভয়, আর সেই ভয় থেকে বাঁচতে তারা দৌড়াচ্ছেন। কিন্তু কি আশ্চর্য দেখুন, ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের স্লোগান ছিল ভয় আউট, ভরসা ইন। দোলা সেনের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে কোনোই তো তার কাছে ভয় নেই। তিনি জানেন তার রাজনীতি কি, তিনি জানেন কোন পথে যেতে হবে, আর সেই ভরসাতেই তিনি এগিয়ে চলেছেন। কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু আসলে ভয় ইন ভরসা আউটই হয়েছে। কিন্তু দোলা সেনের কাছে হয়নি। দোলাদির অসংখ্য ধন্যবাদ। অনেক কথা আপনার কাছ থেকে শুনলাম, অপ্রীতিকর প্রশ্ন করেছি, কিন্তু আপনি আপনার মতো করে জবাব দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।